বন্ধুরা ছোটবেলার থেকে ইচ্ছে ছিল কি একদিন তারাপীঠ যাবো, বন্ধুদের সাথে ঘুরতে যাবো, কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই। বুঝতেই পারছো, কাজকর্ম করি না, বেকার ছেলে। তাই বাড়ি থেকে কিছু টাকা নিয়ে না আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম তারাপীঠের পথে। এসেই দেখি কি রামপুর হাটে এই সিঁড়িটা না বন্ধ, এটা এসকেলেটর না কি বলে তোমরা বুঝে নাও, ঠিক আছে? সবকিছু খুলে বলতে হয় নাকি? তারপর ওইখান থেকে না সোজা লিফটে করে নিচে নেমে গেছি। এসেই দেখি কি চারিদিকে স্টেশনের মধ্যে চারপাশে সবাই কিভাবে ঘুমোচ্ছে, মনে হচ্ছে কি ডেড বডি। যাই হোক, ডেড বডিগুলো ইগনোর করে না আমি আর আমার ভাই চলে গেলাম অটো ধরতে। অটো ধরে ওইখানটা গিয়েই শুনি কি আঙ্কেল বলছে পার হেড 100 টাকা করে লাগবে, মানে দুজনে 200 টাকা। আমরা বললাম কি আঙ্কেল, আমাদের কি বোকা পেয়েছো নাকি? তারপর আমরা চলে গেলাম অন্য একটি টোটো ধরতে। ওইখানটায় গিয়ে এক আঙ্কেল বললো কি যে আমরা 100 টাকা করে নেবো, মানে পার হেড আমরা 50 টাকা করে নেবো, দুজনকে 100 টাকায় নামিয়ে দেবো তার পিঠে। তারপর আমরা বললাম ঠিক আছে আঙ্কেল চলো নিয়ে চলো। যেতে যেতে না বন্ধুরা রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, সবাই ঘুমোচ্ছিল। আমরা যে এসেছি কোনো একটা সম্মান নেই, কোনো একটা ওয়েলকাম নেই, ঠিক আছে? রাজাদের মতো আমাদের কোনো ওয়েলকাম হয়নি। যাই হোক, আমরা যেতে যেতে না রাস্তায় অনেক কুকুর দেখেছি। পরে আঙ্কেলটি বললো কি এগুলো কুকুর না, এগুলো শেয়াল। তোমরা কি কখনো শেয়াল দেখেছো? দেখলে কিন্তু আমাকে একটা ফটো পাঠিয়ে দিও, ঠিক আছে? তারপর যেতে যেতে না হঠাৎ করে এই মায়ের গেটটি পড়ে গেল। মায়ের প্রথম গেটটি আমরা দর্শন করলাম, গেটের নিচ দিয়ে আমরা সোজা চলে গেলাম তারাপীঠের দিকে। আমরা ডানে বায়ে কোনো দিকে তাকাইনি, সোজা চলে গেছি। তারাপীঠে পৌঁছে আমরা একটি হোটেল বুক করে নিয়েছি। হোটেল বুক করে সকালবেলা স্নান ফান করে আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি মন্দিরের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে না সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছে আমরা চুরি চামারি করে আমরা এখানে পালিয়ে চলে এসেছি। যাই হোক, সবাইকে ইগনোর করে আমরা সোজা চলে গেলাম মন্দিরের পথে। যেতে যেতে আমার ভাই না চারিদিকে যেখানেই মেয়ে দেখছিল সবাইকে দেখছিল। কিভাবে দেখছিল, এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছে কি মেয়েগুলোকে পেলে বিয়ে করে নেবে। যাই হোক, ওগুলো বাদ দাও, এই সমস্ত মেয়েদের পাল্লা পড়বো না। আমরা আমরা একটু সাধু সন্তের দিকে যাবো, ঠিক আছে? আমরা মায়ের দর্শন করতে এসেছি, দর্শনের কথা বলবো, আমরা কোনো মেয়েদের কথা বলবো না। তারপর আমি আর আমার ভাই সোজা চলে এলাম মন্দিরের দিকে। যেতে যেতে একটা না মন্দির পড়লো এখানে 108 কি একটা মন্দির হবে। যাই হোক, বুঝে নাও, সব কথা কি খুলে বলতে হয় বলো? তোমরা তোমরা তো বড় হয়েছে, বুঝে নিতে হয়। যেতে যেতে না আরেকটা মন্দির পড়লো। ভাই বললো কি এদা এই দেখ একটা মন্দির। ওইখানটা আমি দেখেই আমি বললাম কি ভাই ভেতর ঢুকিস না, কারণ ভেতর ঢুকলে আমাদের কিন্তু গালাগালি দেবে এবং বকা দেবে। কারণ আমাদের হাতে ক্যামেরা ছিল। আজকাল এমন একটা ব্যাপার হয়েছে না বন্ধুরা, ক্যামেরা দেখলে না কেউ না কোথাও অ্যালাউ করতে চায় না। যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি এক আঙ্কেল সন্দেশ বিক্রি করছে, কে ফুল বিক্রি করছে। এবার আমরা এগুলো কিভাবে নেবো বলো? আমরা গরিব মানুষ, 3 বেলা ভাত খাই। তার জন্য আমরা না একটু কমা দামের প্রসাদ নিয়ে মাকে সোজা পুজো দিতে চলে গেছি। ওইখান থেকে পুজো দিয়ে এসে না বামা খাবার দিয়ে এই সমাধি এখানটা চলে এসে দেখি সবাই 5 টাকা দিয়ে জুতো রাখছে। তাই আমরাও 10 টাকা দিয়ে দুই ভাই জুতো রাখলাম। জুতো রেখেই না আমরা খালি পায়ে চলে গেলাম বাবাজির মন্দিরের সামনে। বাবাজির সমাধির এখানটা এসে দেখি কি এই আঙ্কেল না 20 টাকা দিয়ে সবাইকে তিলক করাচ্ছে। আমরা 20 টাকা কোথা দেবো বলো? আমরা গরিব মানুষ, 3 বেলা করে ভাত খাই, কখনো কখনো আমি 4 বেলাও খেয়ে নিই। যাই হোক বাদ দাও, তারপর আমি ওইখানে 10 টাকা দিয়ে তিলকটা পরে নিয়েছি। এসেই দেখি কি এক বাবাজি কি একটা পুজো করছিল। আমি ওইখানটা কোনো ডিস্টার্ব করিনি, দেখে একটু ভয় ভয় লাগছিল কি সমস্ত পুজো। যাই হোক, ওইখান থেকে সোজা চলে গেলাম একটু বামাখাবাজি সমাধির ওইখানটা গিয়ে দেখি কি প্রচুর মানুষ, সবাই ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই লাইনে দাঁড়িয়ে পুজো করছে এক এক করে। ওইখানটা একটুখানি ঘুরলাম, এবার চারপাশটা একটু দেখলাম। হঠাৎ করে দেখি কি একটা মন্দিরের সামনে আমার ভাই দাঁড়িয়ে না চুল ঠিক করছে এবং একটা মেয়ের দিকে লাইন মারছে। আমি বলছি ভাই বামাখাবাজির মন্দিরে এখানটা এই সমস্ত করবি না, কারণ এইগুলো কিন্তু পাপের মধ্যে পড়ে, ঠিক আছে? আর তুই কিন্তু পাপই হবি না, তুই আমার সাথে স্বর্গে যাবি। তাই ভাই এই সমস্ত কথা শুনে ভাই এগুলো বন্ধ করে দিয়েছে। ওইখানটা গিয়ে না এইখানটা দেখি কি সুন্দর ধূপকাঠির গন্ধ, সব বড়লোক মানুষরা এসেছে তো, সব দামি দামি ধূপকাঠির গন্ধ। বাপরে বাপ, আমি এরকম দূর গন্ধ আমি বাবার জন্ম শুনি। যাই হোক, ওইখান থেকে একটু পেছনে গিয়ে দেখি কি এই দাদাটা না বামাখাবাজির মূর্তির এখানে ধূপকাঠি দেখাচ্ছিল। দাদা বললো কি ভাই এখানে একটু ভিডিও করিস না প্লিজ, আমার মুখটাকে দেখাস না। বললাম ঠিক আছে। তারপর বলতে আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে হট করে দেখি কি ভাই আমার একটু লোকজনের সাথে গিয়ে একটু মেলামেশা করছিলাম। আমি বলছি ভাই এখানে কাউকে চিনিস নাকি? তো এগুলো রিলেটিভ হয় নাকি? তুই এত সুন্দর জড়িয়ে ধরে কথা বলছিস কেন? চল আমার সাথে চল। তারপর আমি আর ভাই না একটু পেছনের দিকে যাচ্ছিলাম। পেছনের দিকে যেতে আবার দেখি ধূপকাঠিটা স্তূপটা আবার সামনে চলে এসে। আহারে কি সুন্দর গন্ধ, বড়লোকের দামি ধূপকাঠি, বাপরে বাপ, কোটি টাকার ধূপকাঠি। যাই হোক বাদ দাও, আমরা গরিব মানুষ, আমরা কিন্তু 5 টাকা দিয়ে ধূপকাঠি নিয়েছিলাম। আমরা এত টাকা কোথায় পাবো বলো? কাজকর্ম করি না, বুঝতেই তো পারছো, গরিব মানুষ, 3 বেলা ভাত খাই। যাই হোক, ওইখানে একটু ঘোরাফেরা করলাম আমরা দুই ভাই, একটু চারিদিকটা একটু ঘুরেন। আমরা একটু পিছনের দিকে গেলাম। মন্দিরের পেছনে যেতেই দেখি কি এই বাবাজি না দাঁড়িয়ে আছে, মানে বসেছিল। বসে বসে না আমাদের ডাকছিল তিলক কাটানোর জন্য, মানে তিলক কাটিয়ে আমাদের থেকে 20-40 টাকা নিয়ে নেবে। আমি তো বুঝতে পারছি, আমি বললাম ভাই যা তিলকটা পরে নে। ভাই গিয়ে না শর্ট টান করে নমস্কার দিল, আর তিলকটা পরে 20 টাকা পকেট থেকে বের করে দিলাম। আমি বললাম, বাহ। তারপর ওইখান থেকে আমি আর আমার ভাই মিলে চলে গেলাম সোজা একটু শ্মশানের দিকে। মহাশ্মশানের ভেতরে যেতে এই মন্দিরটা পড়লো। আমি আর আমার ভাই একটু শুয়ে একটু মাকে নমস্কার করলাম এবং মাকে মনের কথা জানালাম। আর একটাই কথা বললাম, হে মা একটু রক্ষা করো, একটু আশীর্বাদ করো। মায়ের মন্দিরটা একটু ভালো করে একটু দর্শন করলাম এবং ওইখানে সাধুদের সাথে একটু কথা বললাম। একটু কথা বলার পর আমি আর আমার ভাই আবার চলে গেলাম আরেকটি মন্দিরের দিকে। ওইখানটায় গিয়ে দেখলাম এই একটা মন্দির পড়লো। ওইখানটা আমরা নমস্কার করলাম। হঠাৎ করে এই আঙ্কেলটা চলে এসেছে। আঙ্কেলটা চলে এসে তো মাল খেয়ে লোড পুরাম আমার ভিডিও কর এরকম শুরু করে দিচ্ছে। তারপর বাধ্য হয়ে একটু ভিডিও করলাম।
তারপর একটি শ্মশানের ভেতরে আসতে নেই মাতাজির সাথে আমাদের দেখা হয়ে গেছে। মাতাজি কিন্তু কামরূপ কামাখ্যার মহামণ্ডলেশ্বরী, উনি কামরূপ কামাখ্যার থেকে তারাপীঠ এসছে। মাতাজির সাথে আমরা অনেক কথা বলেছি, আর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, তা হলো মাতাজির ব্যবহার। মাতাজির ব্যবহার খুবই ভালো ছিল এবং উনি আমাদের খুব ভালোভাবে না সম্বোধন করছিল, বাবা বেটা সোনা এইভাবে কথা বলছিল। আর মাতাজির ব্যবহার আমার প্রচুর ভালো লেগেছে, এত সুন্দর মনের মানুষ আমি আগে কখনো দেখি। অন্যান্য সাধু সন্তরা কিন্তু বেশি কথা বলে না, তাদের কাছে গেলে তারা একটু বেশি কোশ্চেন করলে কিন্তু তাড়িয়ে দেয়। যাই হোক, মাতাজিকে আমরা যা যা কোশ্চেন করছিলাম মাতাজি এক্স্যাক্টলি তাই অ্যান্সার দিচ্ছিল, ঠিক আছে। এমনকি মাতাজি আমার মনে কি চলছে তাও বলছিল। তারপর মাতাজির সাথে একটু কথা বলেন আমরা সোজা চলে গেলাম দ্বারকা নদীতে। দ্বারকা নদীতে গিয়ে ভাই একটু মাথা জল ছিল এবং দুই ভাই 2 বোতলে জল নিয়ে নিলাম বাড়ির জন্য। জল ভরার পর দ্বারকা নদীর চারপাশটা একটু ভালো করে ভিডিও করে নিলাম তোমাদের দেখানো বলে, কারণ তোমরা তো বাবার জন্য দ্বারকা নদী দেখোনি তাই না, তাই দ্বারকা নদীটা একটু ভালো করে ভিডিও করলাম। তারপর আবার চলে গেলাম মাতাজির কাছে। মাতাজির এখানটা গিয়ে দেখি মাতাজি আর সাধু মহারাজের সাথে কথা বলছিল, তাই মাতাজিকে আর বেশি ডিস্টার্ব করিনি, আর কোনো কোশ্চেনে জিজ্ঞাসা করিনি। মাতাজি মহারাজের সাথে অনেকক্ষণ কথা বলছিল, তাই জন্য আমরা এখানটাই বসেছিলাম ক্যামেরা ধরে এবং কোথাও জানি মাতাজির সাথে একটু কথা বলবো বলে এবং মাতাজির সাথে একটু মহাশ্মশানটা ঘুরবো বলে। যাই হোক বন্ধুরা, আমাদের আগে ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, তাই ওটা বন্ধ করে দিয়েছি। এখন থেকে এই ইউটিউবটা চালাবো, একটু দরকার হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ দিও। তারপর ওইখান থেকে না মাতাজির সাথে অনেকক্ষণ ঘুরলাম, মাতাজির সাথে পুরো শ্মশানটা আমরা ঘুরেছি তারাপীঠের, এবং মাতাজি অনেকের সাথে দেখা করলো। হঠাৎই দেখি কি এই আঙ্কেল এসে মাতাজির সাথে অনেকক্ষণ কথা বললো। মাতাজিকে কি বললো আমরা কিছু বুঝিনি, আমরা যখন বললাম মাতাজিকে কি বললো উনি বলতে চাইল না, উনি রেগে গেছে। তারপর মাতাজি এই সাধুদের সাথে একটু দেখা করলো, ওনাদের সাথে একটু নৃত্য করার পরে আমরা ওইখান থেকে না মাতাজির সাথে বেরিয়ে গেলাম মহাশ্মশানের দিকে। আচ্ছা বাবু আমার সোনা আমার মাইতে 10 টাকা নাকি দিতে বেটা আমার সোনা আমার ভালো আছে বেটা আমার শরীর কেমন আছে বাবু আগে থেকে ভালো আছে আমার সোনা আমার। তারপর মাতাজির সাথে চলে গেলাম একটু শ্মশানের ভেতরে যেতেই না মাতাজি ঘুরে ঘুরে কি একটা প্রার্থনা করছিল শ্মশানের চিমনির ওপর বসে। যাই হোক দেখে না আমার ব্যাপারটা একটু ভয় লেগে গেছিলো, আমি ভাবলাম কি রে মাতাজি আবার এইখানটা বসলো কেন, এইখানটা বসে আবার কি সাধনা করছে। যাই হোক আমাদের তেমন একটা ভয় পাইনি, কারণ মাতাজি খুব ফ্রেন্ডলি ছিল এবং মাতাজি এত ভালো ব্যবহার ছিল যে মাতাজিকে ভয় পাওয়ার কোনো কারণই ছিল না, এবং মাতাজির মনের কথাও জানতে পারছিল যে আমরা কি ভাবছি, আমাদের মনে কি চলছে সেগুলো মাতাজি বলছিল। এটা দেখে আমার খুব আশ্চর্য লাগলো। আমার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, মাতাজি আমাদের মনের কথা কীভাবে জানছে, নিশ্চয়ই ওনার কোনো সিদ্ধি আছে, নাহলে আমাদের মনের কথা জানা অসম্ভব ব্যাপার। এবং আমার একটি ভাইয়ের মাথায় কি চলছিল সেটা বলতেছি। ভাই কথাগুলো শুনে না অবাক হয়ে যাচ্ছিল যে উনি মনের কথা কীভাবে জানতে পারছে, এবং আমরা দুজনে সারাদিন এই নিয়ে আলোচনা করেছি যে মাতাজি কীভাবে জানছে আমাদের মনের কথা। এবার ওইখান থেকে না মাতাজির সাথে প্রচুর ঘুরেছি, পুরো মহাশ্মশানটা আমরা প্রচুর মাতাজির সাথে ঘুরেছি এবং মাতাজির সাথে অনেক কথা বলেছি, নিজেদের পার্সোনাল ব্যাপারে অনেক কথা বলেছি। মাতাজি যা যা কথা বলছিল প্রত্যেকটা কথা হ্যাঁ মা ভালো আগে দিন এসেছিল আরে বাবা রে তুই বসেছিলাম মাইতে এনাদেরকে টাকা দিয়ে যাবে কিন্তু হ্যাঁ এই এক মাস থাকলো বসে এসে মন মারা হয়ে অনেক কষ্টতেই আছিস মা, বাড়ি ঝামেলাটা শান্তি হয়েছে, বাড়ি ঝামেলা আমরা চিনতে পারছি না। ওরে বাবা রে সেই বাম দে ভোরবেলা ভালো ভোগ যায় বাবা। আচ্ছা এখানে সরি ভালো আছে? হ্যাঁ আমার বলো তো হৃদয়ের ভিতরে আছে, ঈশ্বরকে যখন খুঁজবো তখন পাবো। আপনি আমাকে আশীর্বাদ করুন, আগে উঠতে পারবো বাবা। মাতাজির সাথে অনেক ঘোরাফেরা পর সোজা চলে আসলাম বামাখাবাজির সমাধির ওইখানটা। এসেই দেখি একটা মহারাজজি বসেছিল ওইখানটা, মাতাজি ওনার সাথে কথা বললো এবং আমরা অনেক কথা বললাম মহারাজের সাথে ওইখানে অনেক কথা বললাম। অনেক কথা বলার পর আমি আমার পার্সোনাল কথাবার্তা জিজ্ঞাসা করলাম, মহারাজ যে আমাকে অনেক আশীর্বাদ করলো এবং আশীর্বাদ করার পর ওইখানে মাতাজি একটু টাইম কাটালো। তারপর আমি আর আমার ভাই সোজা চলে গেলাম তারামায়ের মন্দিরের দিকে। তারামায়ের মন্দির ওইখানটা যেতেই ভাই আমার সোজা শটান হয়ে নমস্কার দিল তারামায়ের মন্দির সিঁড়িতে নমস্কার দিয়ে আমি আর আমার ভাই চলে গেলাম ভিতরের দিকে।
এসে একটু চারপাশটা ঘুরে নিয়ে আমি আর আমার ভাই আবার অটো ধরে আমরা সোজা চলে গেলাম রামপুরহাটের দিকে।